আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে নিশ্চয়ই বঙ্গভবনে গিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ধারণাই করা যায় এটা যে শাহাবুদ্দিন চুপ্পু কখন পদত্যাগ করবেন এবং তাকে কি কি পদক্ষেপে কি কি প্রতিক্রিয়া দেখাতে হবে বা কি প্রতিক্রিয়া দেখাতে হবে না 12 তারিখের পরে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারপর যে বিরাট ক্ষমতার পালাবদল ঘটবে, বাংলাদেশের গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর যে তাৎক্ষণিকভাবে সংবিধানটি বাতিল হয়ে যাবে, নতুন ধরনের একটা সরকার গঠনের যেসব পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে থাকা দলগুলো, ব্যক্তিবর্গ বা কোনো একটি বিশেষ গোষ্ঠী যাচ্ছেন, তাতে বঙ্গভবন এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তারা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এবং তাদেরকে একটা সুস্পষ্ট মেসেজ পৌঁছে দেওয়া 12 তারিখের পর কি করতে হবে, 12 তারিখের পর ঠিক কোন সময় পদত্যাগ করতে হবে, কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে হবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাতে যে ধরনের ঘটনা ঘটানোর প্রচেষ্টা নেওয়া হবে তাতে কোনো রকম আপত্তি না করেন, কোনো রকম বাধা প্রদানের চেষ্টা না করেন, কিংবা 1972 সালের সংবিধান তাকে যেসব ক্ষমতা দেয় সেসব ক্ষমতা বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে একটা জরুরি অবস্থা জারি সহ কোনো রকম অন্য পরিকল্পনায় না যান। সে কারণে বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বার্তা দিয়ে আসা এত জরুরি হয়ে পড়েছিল যে মঙ্গলবার দিনভর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে অতিথিদের আনাগোনা ছিল। জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার ঘোষণা দেয় মঙ্গলবার, যে শনিবার তাদের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল হ্যাক করে জামায়াতের আমিরের অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদেরকে পতিতা ডেকে যে পোস্টটি দেওয়া হয়েছিল, রোববার এসে জামায়াতে ইসলামী দাবি করেছিল যে সেই পোস্টটি হ্যাকিংয়ের মাধ্যমে হয়েছে। শুধু তাই নয়, সেই হ্যাকিংটি করা হয়েছিল বঙ্গভবনের একটা ইমেইল ব্যবহার করে। বিস্ময়কর ব্যাপার ছিল, মঙ্গলবার যখন তারা জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিনিধি দল নিয়ে প্রতিবাদ জানাতে বঙ্গভবন গিয়ে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছে, তখনও বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা পুলিশ, ডিবি, যাদের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানিয়েছিল জামায়াতে ইসলামী, তারা কোনোভাবে সংবাদ মাধ্যমকে জানায় নাই যে তাদের কোনো সন্দেহভাজন ব্যক্তি আছে জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্ট হ্যাক করার জন্যে। এর সঙ্গে বঙ্গভবনের কোনো সম্পর্ক তারা খুঁজে পেয়েছে কিনা, কিংবা জামায়াতে ইসলামী সরকারকে কোনো আলটিমেটাম দেয় নাই বা জানতে চায় নাই যে কিভাবে সরকার বঙ্গভবনের মতো একটা স্পর্শকাতর জায়গায় বসে একজন সরকারি কর্মকর্তা জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করছেন। এ বিষয়টা গুরুত্বের সঙ্গে এবং দ্রুততার সঙ্গে, অগ্রাধিকারের সঙ্গে তদন্ত করে দেখছে না। এরকম কোনো প্রতিবাদ পুলিশের কাছে নয় কিংবা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে না জানিয়েই জামায়াতে ইসলামী এই ঘোষণা দেয় যে তারা প্রতিবাদ জানাতে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হচ্ছে। মানে এগুলো ভীষণ একটা কখনো না ঘটা ঘটনা, আনপ্রেসিডেন্টেড ঘটনা। কারণ বঙ্গভবনে গিয়ে প্রতিবাদ জানানো এই যে দলে বলে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রের এই সর্বোচ্চ নিরাপদ জায়গায় ঢুকে পড়তে পারা, এর মধ্যে একরকমের যে একটা ভয় দেখানোর বিষয়, একটা জোর দেখানোর বিষয় আছে, সেটা আসলে না বোঝবার কোনো সুযোগ থাকে না। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলই শুধু গিয়ে উপস্থিত হয় না প্রেসিডেন্ট চুপ্পুর বঙ্গভবনে মঙ্গলবার দিন, সেই একই দিনে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তিনি গিয়েও উপস্থিত হন বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে। কারণ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটি বিকেলবেলা গিয়ে সামরিক সচিবের পর আর
পার হতে পারে না। মানে তাদের উদ্দেশ্য ছিল, কারণ তারা জানে রাষ্ট্রপতির বঙ্গভবনে এখন আর কোনো দফতর নাই, বেশিরভাগ কর্মকর্তাদেরই সরকার সরিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে সে কথা বলেছিলেন যে যে ধরনের অপমানের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে, তিনি 12ই ফেব্রুয়ারি সে কারণেই পদত্যাগ করবেন। তার কর্মকর্তাদের, এমনকি তার মিডিয়া অফিসটা পর্যন্ত রাখা হয় নাই। কাজেই এই জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের প্রত্যাশা ছিল যে তারাই সরাসরি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে পারবেন এবং তারা এক রকমের জানান দিয়ে আসবেন রাষ্ট্রপতিকে 12ই ফেব্রুয়ারির গণভোটের পর কখন পদত্যাগ করতে হবে এবং তিনি যাতে কোনো রকম এদিক ওদিক করবার চেষ্টা না করেন। বাংলাদেশে যদি একটা বিপ্লবোত্তর জাতীয় সরকার বা যে কোনো নামে একটা সাংবিধানিক স্কোপের বাইরে গিয়ে একটা সরকার গঠিত হয়, সংবিধানে যে ধরনের সরকারের কথা বলা হয়েছে তার বাইরে গিয়ে একটা সরকার গঠিত হয়। কারণ অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে সংসদ সদস্যরা প্রথম 180 দিন সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচনের পর তিনি তারেক রহমান বসবেন এবং তারা মিলে একটা সব দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন করবেন। কাজেই ওই যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে ডেকে সরকার গঠন করতে বলা, রাষ্ট্রপতির ওপর যে দায়িত্ব ন্যস্ত, এগুলো যে কিছু আর রাষ্ট্রপতির করা চলবে না, এই বার্তাটা জামায়াতে ইসলামী পরিষ্কার বঙ্গভবনে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে পৌঁছে দিতে চান। কিন্তু সামরিক সচিবকে পেরিয়ে যেহেতু বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেখা পান না জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটি, যেই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা ও ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, তিনি তখন সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ জানিয়ে আসেন। শুধু তাই নয়, তারা বেরিয়ে এসে বঙ্গভবনের সাথে সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে, যে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এসেছেন রাষ্ট্রপতির কার্যালয়কে, 24 ঘন্টার মধ্যে যেই কর্মকর্তা বঙ্গভবনে বসে কাজ করেছেন তাকে গ্রেফতার করতে হবে। কি তেলেসমাতি দেখেন! সাথে সাথে সেই কর্মকর্তাকে ধরতে ওই রাতেই অভিযান শুরু হয় পুলিশের, গোয়েন্দা পুলিশকে জামায়াতে ইসলামী কিন্তু রোববার অভিযোগ করেছে, কিন্তু তারা কিন্তু এতে কোনো সাড়া দেয় নাই। কিন্তু এই আলটিমেটাম ঘোষণার পরেই খবর আসতে থাকে যে গোয়েন্দা পুলিশ সেই কর্মকর্তাকে ধরতে অভিযান শুরু করেছে এবং তাকে গিয়ে কিনা, মানে বঙ্গভবনের কার্যালয়ের এক প্রোগ্রামার ওই সরকারি কর্মকর্তাকে গিয়ে পুলিশ একেবারে তার সরকারি বাসভবনেই পায়, একেবারে যাতে তারা সহজেই গ্রেফতার করে ফেলতে পারে। তাহলে এর আগে বঙ্গভবনে যাওয়ার কেন প্রয়োজন হলো, সে প্রশ্ন নিশ্চয়ই জাগে। দেখেন, শুধুমাত্র জামায়াতে ইসলামীর এই দলটি গিয়ে সামরিক সচিব পর্যন্ত যেতে পারার পর এবং রাষ্ট্রপতি চুপ্পুর সাক্ষাৎ পেতে না পারার পর পুলিশের অভিযান মধ্যরাতের পর শুরু হওয়ার আগেই সেখানে গিয়ে উপস্থিত হন জামায়াতে ইসলামীর অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, মানে জামায়াতে ইসলামীর রাজনীতির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। এবং ফেসবুকে আব্দুল্লাহিল আমান আজমি নিজে ওই পোস্টটি দিয়ে, যে তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই পোস্ট দিয়ে তিনি ফেসবুকে লেখেন, আজ মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমার লেখা বিভীষিকাময় আয়নাঘর, আমার বাবাকে নিয়ে সচিত্র প্রায় ২,৫০০ ছবি সম্বলিত বই, প্রেরণার পরশমণি এবং আমার বাবার লেখা আত্মজীবনী, জীবনে যা দেখলাম 9 খণ্ড উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন এবং উল্টে পাল্টে দেখলেন। উনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশের কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করবেন না ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে আয়নাঘরে আটকে রাখার জন্যে সাক্ষ্য দিচ্ছেন, রবিবারে সাক্ষ্য দিয়েছেন, সোমবারে সাক্ষ্য দিয়েছেন, আবারও জেরার মুখোমুখি হতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন তিনি। এরকম একটা সপ্তাহে তিনি শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত ছিলেন, যিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরেও বঙ্গবন্ধুর রাজনীতির প্রতি আনুগত্য এবং বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি জেলও খেটেছেন।
এহেন রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ করে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সত্যি আয়নাঘরের বিভীষিকাময় আয়নাঘর এই বই তুলে দিতে আর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুর হাতে গোলাম আজমের জীবনী নিয়ে বই প্রেরণার পরশমণি তুলে দিতে বঙ্গভবনে গেলেন, নাকি আব্দুল্লাহিল আমান আজমি শাহাবুদ্দিন চুপ্পুকে ভয় দেখাতে গেলেন যে তাকে এখন ঠিক যার যার সঙ্গে সাক্ষাৎ করতে বলা হবে তাকে তার সঙ্গেই সাক্ষাৎ করতে হবে, তাকে যে বার্তা পৌঁছে দেওয়া হলো জামায়াতে ইসলামীর তরফে তাকে সেই বার্তা অনুযায়ী কাজ করতে হবে এবং মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুকে মেনে নিতে হবে যে তিনি হাসি মুখে গোলাম আজমের জীবনী ভিত্তিক বই গ্রহণ করবেন গোলাম আজম পুত্রের কাছ থেকে। গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি 2016 সাল থেকে তার অভিযোগ তিনি সেনা গোয়েন্দা সংস্থা পরিচালিত যে বন্দিশালা আয়নাঘর নামে পরিচিত সেখানে আটক ছিলেন 2024 সালের আগস্ট পর্যন্ত। সে বিষয়ে তিনি সাক্ষ্য দিচ্ছেন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি যখন মুক্তি পেয়েছেন তারপর ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে সেনাবাহিনী থেকে যে বরখাস্ত করা হয়েছিল 2009 সালে সেই বরখাস্তের আদেশ বাতিল করা হয় এবং তাকে যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল কোনো বেনিফিট ছাড়া সেগুলো তুলে নিয়ে তাকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে প্রাপ্য সব আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়া হয়। ব্রিগেডিয়ার আমান আজমি 2024 আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন। সেনাবাহিনীর ভেতরকার অনেক সূত্র বলে যে অন্তত 30% সেনা কর্মকর্তা সেনা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির প্রত্যক্ষ অনুসারী এবং তিনি যা বলবেন সে অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত নিতে তারা প্রস্তুত এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সহ এই রাজনীতিতে বিশ্বাসী একটা বিরাট অংশ মনে করেন যে 2024 আগস্টের বিপ্লবের পর মানে তার যেই ঘটনাকে তারা বিপ্লব হিসেবে দেখেন সেই বিপ্লবের পর বাংলাদেশ সেনাবাহিনীরও একটা বিপ্লবী চেহারা নেওয়া উচিত, যেই বিপ্লবী চেহারাতে বাংলাদেশ সেনাবাহিনীর একদিকে যেমন শেখ হাসিনার আমলে ব্রিগেডিয়ার আমান আজমির মতো অনেক যে বঞ্চিত সেনা কর্মকর্তারা আছেন তাদেরকে শুধুমাত্র যে পদায়ন ফিরিয়ে দেওয়া তাই নয়, অনেকের পদোন্নতি দেওয়ার স্বপ্নও আছে ব্রিগেডিয়ার আজমি। ব্রিগেডিয়ার আজমির এছাড়াও তিনি সরাসরি ভাবে ব্রিগেডিয়ার আজমি এবং ব্রিগেডিয়ার আজমির অনুসারীরা ভাবেন যে তাকে প্রতিরক্ষা মন্ত্রী কিংবা সেনাবাহিনীতে এমন একটা কোনো পদ সৃষ্টি করে তাকে সেখানে অধিষ্ঠিত করা উচিত যেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটা বিপ্লবী তরুণদের অংশগ্রহণে, যেটা হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলামদের স্বপ্ন যে তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা মিলিশিয়া বাহিনীতে রূপান্তর করতে পারবে। এখন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে নিশ্চয়ই বঙ্গভবনে গিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ধারণাই করা যায় এটা যে শাহাবুদ্দিন চুপ্পু কখন পদত্যাগ করবেন এবং তাকে কি কি পদক্ষেপে কি কি প্রতিক্রিয়া দেখাতে হবে বা কি প্রতিক্রিয়া দেখাতে হবে না 12 তারিখের পরে, কিংবা শাহাবুদ্দিন চুপ্পুকে হয়তো তারা 12 তারিখের আগেই সরিয়ে দেবেন। সেই প্রস্তাব নিয়েও জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর তরফে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি গিয়ে থাকতে পারেন। নিশ্চিতভাবে তিনি বিভীষিকাময় আয়নাঘর এই বই শেখ হাসিনার রাষ্ট্রপতির হাতে তুলে দিতে যান নাই। যেই রাষ্ট্রপতি শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করতেন বলেই রাষ্ট্রপতি হতে পেরেছিলেন এবং এমন রাষ্ট্রপতিকে কিছুতেই আর বঙ্গভবনে রাখা যায় না। সপ্তাহখানেক আগেও হাসনাত আব্দুল্লাহ এমন বক্তৃতা দিয়েছেন, আলী রিয়াজ শহরে শহরে গিয়ে সভায় সভায় গিয়ে বলছেন যে গণভোটে হ্যাঁ পাশ হলে, জুলাই সনদ পাশ হয়ে এলে বাংলাদেশে শাহাবুদ্দিন চুপ্পুর মতো প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করা রাষ্ট্রপতি আর হবে না। সেই রাষ্ট্রপতিকে গোলাম আজম পুত্র গিয়ে তার বাবার জীবনী দিয়ে এসেছেন এবং মহামান্য বলে অভিহিত করে পোস্ট দিয়েছেন এবং বলেছেন মহামান্যের প্রতি তিনি কৃতজ্ঞ, ভাববার কোনো কারণ নাই, যা লিখেছেন তা বোঝাতে চেয়েছেন। জামায়াতে ইসলামী সুস্পষ্টই বোঝাতে চেয়েছে তারা যখন চাইছে তখনই
বঙ্গভবনের মতো রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে সুরক্ষিত থাকবার কথা যে ভবনটি, সে ভবনে দলে বলে ঢুকে পড়তে পারে। তারা চাইলেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অন্তরাল থেকে বের করে এনে সাক্ষাৎ করে ছবি তুলে সে ছবি পোস্ট করে প্রকাশ করতে পারে, এবং তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বঙ্গভবন, বঙ্গভবনের দফতর এবং বঙ্গভবনের বাসিন্দা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ওপর। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দলটির নেতারা প্রায় বলতেন শেখ হাসিনার বিকল্পকে। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা তার জবাবে বলেছিল বিকল্প তারা সবাই, কিন্তু গত 17 মাসে জুলাই আন্দোলনের সেই রং ফিকে হয়ে গেছে। নানামুখী বিশ্লেষণ চলছে, শান্তিতে নোবেল বিজয়ী থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারল না, নিধন পক্ষে নেপালের মতো হতে পারল না কেন। মন্দের ভালো হিসেবে এখন বাংলাদেশের মানুষ চাইছে জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসা ইউনূস সরকারের বিদায়। সামনে নির্বাচন, অনির্বাচিত সরকার অধ্যায় শেষে গণতন্ত্রে ফিরবে বাংলাদেশ, সেই আশাই করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগবিহীন এই নির্বাচন নিয়ে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট সোমবার যে নিবন্ধ প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের ভোটাররা শাঁখের করাতেই পড়েছে। দেশটির ভোটারদের সামনে আছে কলঙ্কিত অতীতের একটি দল, তার বিকল্প হিসেবে আছে তালেবান ঘরানার আরেকটি দল। এর মধ্য থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটি বেছে নিতে হবে বাংলাদেশিদের। এর মধ্যে সবচেয়ে বড় বিপাকে পড়েছে দেশে থাকা নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। তারা এখন বিএনপি ও জামাতের ও এনসিপির কাছে মহামূল্যবান ভোটার। গত 17 মাসে যেখানে জয় বাংলা বললে শিকার হতে হয়েছে মব সন্ত্রাসের, সেখানে ভোটের মাঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের মাঠে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাইতে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2রা ফেব্রুয়ারি ইকোনমিস্টের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে নিবন্ধটি প্রকাশিত হয়। নির্বাচনী প্রচারে নেমে তারেক রহমানের সাড়া পাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদনটি, যেখানে বলা হয়েছে তারেক রহমান বুলেট প্রুফ বাসের ভিতরে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এই প্রচারের সময় সড়কের দুই ধারে সমর্থকেরা জড়ো হয়ে থাকে। ইকোনমিস্ট বলছে, সাবেক 2 রাষ্ট্র ও সরকার প্রধান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে 60 বছর বয়সী তারেক রহমান জনপ্রিয় একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নিয়ে রাজনীতিতে আছেন। নিবন্ধটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পতনের পর আসন্ন নির্বাচন নিয়ে যেমন আশাবাদী হওয়ার সুযোগ আছে, তেমনি শঙ্কার বহু দিকও আছে। এতে বলা হয়, গণতন্ত্রে ফেরার এই প্রক্রিয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান টানাপোড়েনের সম্পর্ক মেরামতে সহায়ক হয় বলে আশা করা হচ্ছে। তবে যে স্বপ্ন দেখিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই স্বপ্ন যে অনেক দূরে চলে গেছে তাও তুলে ধরেছে ইকোনমিস্ট। এখানে জামাতের উত্থানকে বড় চমক হিসেবে দেখছে ইকোনমিস্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাই শুধু করেনি, পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে হত্যা, ধর্ষণ, লুটপাটেও নেমেছিল। 2024 সালে পতনের আগে জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে দলটি। ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশে জুলাইয়ের পট পরিবর্তনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে দেখা যাচ্ছে জামাত এবং বিএনপিকে। তবে এখানে সবচেয়ে বড় চমক হচ্ছে জামাত। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন মনে করেন, জামাতের এই নতুন জনসমর্থনের কারণ শুধু ইসলামপন্থী দল হওয়ার কারণে নয়, এর বাইরেও কারণ আছে। জামাত দাবি করছে তারা ক্ষমতায় গেলে মধ্যপন্থা অবলম্বন করবে, দেশ পরিচালনায় সবার সমান অধিকার নিশ্চিত করবে। তারপরও যে শহুরে মানুষ আতঙ্কে তা তুলে ধরেছে ইকোনমিস্ট, কারণ তারা দেখছেন নির্বাচনে নারী প্রার্থী বর্জিত জামাত নারীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার নানা ইঙ্গিত দিচ্ছে। জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিতর্কিত একটি পোস্ট সে আশঙ্কার বারুদ আরো বাড়িয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলটির আমিরের আইডি হ্যাক করে এই পোস্ট দেওয়া হয়েছিল। দর্শক, বাংলাদেশের আগের 12টি জাতীয় সংসদ নির্বাচনে জামাত সবচেয়ে বেশি আসন জিতেছিল 18টি, তাও আবার 5ম জাতীয় সংসদ নির্বাচনে। 4 দলীয় জোটের শরিক হিসেবে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিল 17টি আসন।
আর ভোটের পার্সেন্টেজ হিসেবে সর্বোচ্চ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিল 12.13% ভোট। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে বাইরে রাখায় জামাত এখন বড় দল বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ থাকাকালে এই দুটি দল ছিল মিত্রতার বন্ধনে, এখন তাদের সেই বাঁধন আলগা হয়ে গেছে। জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার তথ্য তুলে ধরি ইকোনমিস্ট লিখেছে, এর আগে বিএনপি 3বার ক্ষমতায় গেলেও তাদের শাসনকাল ছিল প্রশ্নবিদ্ধ। 2001 থেকে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান কোনো পদে না থেকেও যে সবকিছু চালাতেন তা এসেছে নিবন্ধে। উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যের বরাতে বলা হয়েছে, তারেক রহমান তখন ছিলেন বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একজন। ঘুষ নেওয়ার জন্য তিনি হয়ে উঠেছিলেন কুখ্যাত। তার লন্ডনে থাকাটি ছিল স্বেচ্ছা নির্বাসন, তাও বলা হয়েছে নিবন্ধে। ইকোনমিস্ট বলছে, 17 বছর পর লন্ডন থেকে ফিরে তারেক রহমান এখন ক্ষমতায় গেলে নানা ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাকে এখন উদারপন্থী অনেকেই সমর্থন দিচ্ছেন। তারা ভাবছেন 17 বছর আগের তারেক রহমান আর এই তারেক রহমান এক নয়। কিন্তু তারপরও এই নির্বাচনে বাংলাদেশিদের জন্য বিকল্প দুটি মোটি আকর্ষণীয় নয় বলে দেশের একজন বিশ্লেষকের বরাতে বলেছে ইকোনমিস্ট। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের সামনে এখন কলঙ্কিত অতীতের দলটি শাসনে নাকি তালেবান ঘরানার কোনো শাসনে পড়বে, সেটাই ভোটারদের সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নিবন্ধটিতে তালেবান ঘরানার দল হিসেবে বোঝানো হয়েছে জামাত ইসলামীকে, যারা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর স্বাধীন বাংলাদেশে নিজেদের সবচেয়ে সুসময় পার করছে। আর কলঙ্কময় দল হিসেবে বোঝানো হয়েছে বিএনপিকে, যে দলটি এখন তারেক রহমানের নেতৃত্বে চলছে। দর্শক, বিদেশি সংবাদ মাধ্যমে আসা এই অভিযোগগুলো নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দুই দলের শীর্ষ নেতাদের মুখেও শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকেই দুই বড় জোটের তরফে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে। কখনো নেতারা সরাসরি বলছেন, কখনো কোনো দলের নাম না নিয়ে আকারে ইঙ্গিতে অতীত কর্মকাণ্ডের সমালোচনা করছেন, কখনো বা বিভিন্ন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। তবে জামাত ও বিএনপি নিজেদের মধ্যে যতই অভিযোগ আর পাল্টা অভিযোগ করুক না কেন, একটি বিষয় দল দুটির মধ্যে মিল দেখা যাচ্ছে। সেটি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংকে কিভাবে বাগানো যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন আদায় করতে জামাত ও বিএনপি একেবারে আদা জল খেয়ে নেমেছে। 3রা ফেব্রুয়ারি মাদারীপুর 1 বা শিবচর আসনে অভাবনীয় কাণ্ড ঘটেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হচ্ছে, বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হন দীর্ঘদিন পলাতক থাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দেন বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠান বৈঠকে শিবচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে 3 মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেন। দর্শক, কিছুদিন আগেও জয় বাংলা বললে যেখানে মব সন্ত্রাসের শিকার হতে হতো, জয় বঙ্গবন্ধু বললে সরকার ও তার মিত্র দলগুলো ফ্যাসিস্টের দোসর আখ্যা দিত, সেখানে এখন প্রতিপক্ষের জন্য ভোট চাইতে গিয়ে এই স্লোগান ফিরে আসছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা যেখানে নো ভোট নো ভোট কর্মসূচি পালন করতে বলছে, সেখানে এভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাওয়া হচ্ছে কেন? সবশেষ 4 ফেব্রুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সাথে দলের নেতাদের যে বৈঠক হয়েছে, সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন। দলের অন্য একটি সূত্র বলছে, দুটো কারণে অনেক আসনে, বিশেষ করে যেসব আসন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত, সেগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশলী হতে হচ্ছে। প্রথমত, নির্বাচনের আগেও পরে বিএনপি জামাতের নির্যাতন থেকে বাঁচতে। দ্বিতীয়ত, এর মধ্যে বিভিন্ন জরিপ, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের একটি বিষয় পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগের জনভিত্তি আছে। সেটি আরো বেশি প্রাসঙ্গিক করে তোলার জন্য আপাতত দলটির স্থানীয় অনেক নেতা এমনটা করছেন।
গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর তৎপরতা বাড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার তথ্য উঠে আসছে নানা জরিপে। 4 ফেব্রুয়ারি আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিংস ফ্রম আ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপে বলা হয়, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এছাড়া আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এবং 29.9% ভোটার জামাতকে, 6.5% ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। কমিউনিকেশনস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বা সিআরএফ ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।